অদ্বৈত আচার্য প্রভু, যার ছেলেবেলার নাম ছিল কমলাক্ষ, পিতার নাম ছিল কুবের পণ্ডিত। কুবের পণ্ডিত, দেখুন ছোট্ট একটি কাহিনী আমি বলছি, মন দিয়ে শুনবেন। যখন কমলাক্ষ অনেক ছোট ছেলে মানুষ, তখন কুবের পণ্ডিত পরিবার বর্গকে নিয়ে শান্তিপুরের বাবলায় চলে যান এবং সেখানেই বসতি স্থাপন করেন। তো সেখানেই দিন কাটতে লাগলো, সেখানে বসতি স্থাপন করেছেন। তা ওই শান্তিপুরের যিনি জমিদার ছিলেন তার সঙ্গে কুবের পণ্ডিতের বন্ধুত্ব হয়ে গেল, আর জমিদারের যে ছেলে ছিল তার সঙ্গে আবার কমলাক্ষের অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর বন্ধুত্ব হয়ে গেল। তো প্রতিদিন কাজ হলো, ওই জমিদারের কিছু বিগ্রহ ছিল, একটা আশ্রম ছিল, সেখানে যে কিছু বিগ্রহ ছিল, সেখানে যেমন রাধা গোবিন্দের বিগ্রহ, মায়ের বিগ্রহ, মা কালী, বিভিন্ন বিগ্রহ ছিল, বিভিন্ন প্রতিমা, সেগুলো দর্শন করা। এমনই একটি দিন কমলাক্ষ আর জমিদারের ছেলে দুজনে ধুলো ছোড়াছুড়ি করে খেলা করছে। বাচ্চাদের যা স্বভাব, ধুলো ছোড়াছুড়ি করে খেলা করছে। তা খেলা করতে করতে জমিদারের ছেলে বলছে, কমলাক্ষ দাঁড়াও, খেলা এখন বন্ধ রাখো, আর আমার খেলতে ভালো লাগছে না। কমলাক্ষ বলছে, কেন বন্ধু, খেলতে ভালো লাগছে না কেন? জমিদারের ছেলে বলছে, কমলাক্ষ যাবে এক জায়গায় ঘুরতে? বলছে, কোথায় যাব? বলছে, ওই যে যেখানে আমাদের আশ্রম আছে, চলো না আমরা একটু বিগ্রহ দর্শন করে আসি। কমলাক্ষ বলছে, বাহ, কথাটা তো তুমি মন্দ বলনি, চলো তাহলে, তুমি যখন বলছো তখন যাই, চলো বিগ্রহ দর্শন করে আসি। এই বলে জমিদারের ছেলে কমলাক্ষের হাত ধরে নিয়ে দুই বন্ধু মিলে গেলেন আশ্রম বিগ্রহ দর্শন করতে। বিগ্রহ দর্শন করছে, সমস্ত বিগ্রহ, যে বিগ্রহ আছেন সমস্ত বিগ্রহকে প্রণাম করছে, দর্শন করছে। কিন্তু অবাক কাণ্ড, যেই কালী বিগ্রহের সম্মুখে এসেছে তখন কমলাক্ষ আর প্রণাম করতে পারছে না, কমলাক্ষের মাথা নতই হচ্ছে না। এই অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন জমিদারের ছেলে, দেখেই অবাক হয়ে গেলেন, কি কমলাক্ষ দাঁড়িয়ে কেন আছে, কমলাক্ষ প্রণাম করছে না কেন মাকে? অনেকক্ষণ ধরে দেখছে মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়েই আছে, কিন্তু প্রণাম করছে না। তো তখন জমিদারের ছেলে বলছে, ও কমলাক্ষ, কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তুমি মাকে প্রণাম করো। তখন থেকে দেখছি দাঁড়িয়ে আছো, মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়েই আছো, প্রণাম করছো না কেন? করো, প্রণাম করো। কমলাক্ষ কোনো কথা বলছে না, প্রণামও করছে না, কোনো কথাও বলছে না। জমিদারের ছেলে বলছে, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন কমলাক্ষ, প্রণাম করো মাকে। কমলাক্ষ কিছুতেই প্রণাম করছে না। জমিদারের ছেলে আর কোনো কথা না বলে মনে মনে বলছে, আর কিছু ওকে বলবো না, এবার সোজা বাবার কাছে যে আমি সব কিছু বলবো। এই বলে জমিদারের ছেলে কমলাক্ষকে নিয়ে ঘরে ফিরে এলেন। সেদিন আর কিছু বললেন না। এরপর বাবার কাছে ছুটে গেলেন, জমিদারের কাছে, বাবা, ও বাবা, বাবা, শিগগিরই শোনো, শিগগিরই শোনো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, তুমি তাড়াতাড়ি এদিকে এসো। জমিদার তখন জমিদারের ছেলের কাছে এলেন। কি হয়েছে, ডাকছিস কেন বাবা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমি তোমায় কিছু বলতে চাই, খুব দরকারি কথা আছে, তুমি শুনবে বাবা? হ্যাঁ বল, আমি এখন সব শুনতে পারবো, বল বল, কি বলতে চাইছিস? তখন জমিদারের ছেলে বলছে, বাবা জানো, আমি আজ একটা অদ্ভুত দৃশ্য দেখেছি। অদ্ভুত দৃশ্য দেখেছিস? কি দৃশ্য দেখেছিস, কি দেখেছিস তুই? বাবা আস্তে বলো, আস্তে। তোমার যে বন্ধু আছে না কুবের পণ্ডিত, ওর যে ছেলে আছে কমলাক্ষ, সেই কমলাক্ষ আজ কি করেছে জানো? কি করেছে রে? আমি তো জানি না, কি করেছে আমায় বল। জানো, আমরা যখন খেলাধুলার শেষে যখন আশ্রমে গেলাম বিগ্রহ দর্শন করতে, দেখলাম কমলাক্ষ সব বিগ্রহকে প্রণাম করেছে, কিন্তু মায়ের সম্মুখে যেই গেছে তখন আর কমলাক্ষ প্রণাম করছে না।
আমি এত করে বললাম কমলাক্ষ প্রণাম করো মাকে, কমলাক্ষ প্রণাম করলো না, আমার কোনো কথাই নিল না জানো বাবা। জমিদার তখন এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। তুই কি বলছিস? কমলাক্ষ আমার মাকে প্রণাম করেনি, মা কালীকে প্রণাম করেনি? না বাবা, আমি সচক্ষে দেখেছি কমলাক্ষ কিছুতেই প্রণাম করেনি। জমিদার তখন বলছে, বেশ, যদি তোর কথা সত্যি হয় তাহলে এই সত্যতা যাচাইয়ের জন্য কাল আমি নিজেই যাব। আমি যে নিজের চোখে সচক্ষে আমি দেখব যে কমলাক্ষ কি করে, আমার মাকে প্রণাম করে কি করে না সেটা আমি সচক্ষে দেখতে চাই। আমি এখন তোর কথা বিশ্বাস করব না। বেশ, তাহলে কাল চলো, কাল আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমি সত্যি কথা বলছি। পরদিন জমিদার, জমিদারের ছেলে, কুবের পণ্ডিত এবং কমলাক্ষ চারজনে মিলে গেলেন বিগ্রহ দর্শন করতে। বিগ্রহ দর্শন করছেন। কমলাক্ষ তো জানি না বাবা যে জমিদার কেন আজ বিগ্রহ দর্শন করতে এসেছে। সবাই মিলে কমলাক্ষকে পরীক্ষা নিতে এসেছে নাকি এমনি দর্শন করতে এসেছে সেটা তো কমলাক্ষ বুঝতে পারছে না। আর এদিকে তাদের সবার লক্ষ্য আছে কমলাক্ষের দিকে, যে কমলাক্ষ এবার কি করে দেখব। তো সবাই প্রণাম করছে, প্রণাম করতে করতে, বিগ্রহকে প্রণাম করতে করতে যেই মা কালীর সম্মুখে এসেছেন তখন সকলে দেখতে পেলেন সেই অদ্ভুত দৃশ্য। কমলাক্ষের মাথা নত হচ্ছে না, কমলাক্ষ মাকে আর প্রণাম করছে না, সব বিগ্রহকে প্রণাম করে এলো কিন্তু মায়ের সম্মুখে এসে আর কমলাক্ষ প্রণাম করছে না। জমিদার তো দেখেই বিস্মিত হয়ে গেলেন, মনে মনে বলছে, না এটা তো সত্যি, কমলাক্ষ তো প্রণাম করছে না, তাহলে আমার ছেলে মিথ্যা কথা বলেনি, ও সত্যি বলেছিল। তাই জমিদার আর স্থির থাকতে না পেরে কমলাক্ষকে বলছে, কমলাক্ষ কি হলো, দাঁড়িয়ে আছো কেন বাবা, মাকে প্রণাম করো। তখন কমলাক্ষ জমিদারের দিকে একবার আর মায়ের দিকে একবার তাকিয়ে আছে, কিন্তু প্রণাম করতে পারছে না। জমিদার এত করে বলছে, কমলাক্ষ প্রণাম করো, প্রণাম করো, মা যে জগৎ জননী তাকে অবশ্যই প্রণাম করতে হয়, প্রণাম করো, তবুও প্রণাম করছে না। আর কত সময় বলবেন বাবা। জমিদার এবার ক্রুদ্ধ হয়ে গেলেন, কমলাক্ষ তোমার এত বড় স্পর্ধা, আমি তোমায় এতবার বলছি তুমি প্রণাম করো, প্রণাম করো, তবু তুমি আমার কোনো কথা কানে নিচ্ছ না। তুমি জানো আমি কে? আমার কথা অমান্য করার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তা কি তোমার জানা আছে? প্রণাম করো, যাও শীঘ্রই প্রণাম করো মাকে। কমলাক্ষ কিছুতেই প্রণাম করতে পারছে না। তখন বলছে, জমিদার বাবু একটা কথা বলবো? আপনারা তো এত সময় ধরে এত কথা বললেন, আমি যে কেন বসে আছি প্রণাম করছি না তা কি জানেন? এর কারণ কি জানেন? জমিদার বলছে, না এর কারণ কি, তুমি কেন প্রণাম করছো না মাকে? আমরা সকলে প্রণাম করলাম, তুমি দেখলে না? আর তুমি এতটুকু বালক হয়ে মাকে প্রণাম করছো না, বলছো কারণ আছে, মজা করছো আমার সঙ্গে। কমলাক্ষ বলছে, না জমিদার বাবু, এ আপনি কি বলছেন? আমি মজা কেন করব আপনার সঙ্গে? কিন্তু আপনার বিগ্রহকে, মাকে আমি প্রণাম করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। কিন্তু কেন, এর কারণটা তুমি আমায় বলো। আসলে জমিদার বাবু, আমি আপনার মায়ের বিগ্রহকে প্রণাম করলে যদি আপনার বিগ্রহের কোনো ক্ষতি হয়, সেই জন্যই তো আমি কোনো প্রণাম করছি না। জমিদার বলছে, তুমি মজা করছো কমলাক্ষ, তুমি আমার সঙ্গে মজা করছো? তুমি প্রণাম করলে আমার মায়ের ক্ষতি হবে, মায়ের বিগ্রহের ক্ষতি হবে, তুমি আমার সঙ্গে মজা করছো? না জমিদার বাবু, আমি সত্যি কথাই বলছি। আর আমার মতো একটা ক্ষুদ্র শিশু আপনার মায়ের বিগ্রহের কেন কোনো ক্ষতি করতে যাবে? এটা আমি চাই না যে আপনার বিগ্রহের কোনো ক্ষতি হোক, সে যে জগৎ জননী মা। জমিদার তো কিছুতেই শুনবে না, না তুমি প্রণাম করো, প্রণাম করো। কমলাক্ষ তখন কি করবে?
বাধ্য হয়ে তখন বলছে, বেশ, যখন এত করে বলছেন জমিদার বাবু, তখন আমি প্রণাম করছি। এই বলে কমলাক্ষ করজোড়ে নয়ন মোদিত করে যেই মায়ের সম্মুখে দাঁড়িয়ে মাকে প্রণাম করেছে, সর্ব মাকে প্রণাম করেছেন, সকলে দেখতে পেলেন কমলাক্ষ প্রণাম করার সঙ্গে সঙ্গে সেই কালী বিগ্রহ ভেঙে দুটুকরো হয়ে গেল। আর যেই কালী বিগ্রহ ভেঙে দুটুকরো হয়ে গেল, সঙ্গে সঙ্গে জমিদার চমকে উঠেছে। কি এ আমি কি দেখলাম? কমলাক্ষ প্রণাম করার সঙ্গে সঙ্গে কালী বিগ্রহ ভেঙে দুটুকরো হয়ে গেল। তাই কমলাক্ষের কাছে জমিদার ছুটে গেলেন কাঁদতে কাঁদতে, ছুটে যেয়ে বলছে, কমলাক্ষ, কমলাক্ষ, তোর জন্ম ধন্য বাবা, তোর জন্ম ধন্য। তুই যে কে? তোকে কেউ না চিনলেও আমি ঠিক চিনেছি বাবা যে তুই কে। আমি জানি, আর আমি এটাও জানি তুই কে। তাই শোন, আজ হতে আমার এই আশ্রমের সমস্ত ভার আমি তোর হাতে অর্পণ করলাম। তুই আমার রাধা মাধবের, আমার মায়ের সেবা পূজা করিস বাবা। দেখুন, সেই দিন হতে কমলাক্ষ জমিদারের কথা শুনে গুরুচরণে আশ্রয় গ্রহণ করলেন এবং ভজনের জন্ম হয়। গুরুচরণে আশ্রয় গ্রহণ করবার পরে ভজনের আরেকটি জন্ম হয় এবং সেই জন্মে তার ভজনের নাম হলো অদ্বৈত আচার্য। আবার আরেকটি জিনিস লক্ষ্য করুন, গতকাল কোন দিন গেছে বলুন তো? কোন দিন গেছে? নিত্যানন্দ ত্রয়োদশী। আহা, আপনাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা বড় ভাগ্যবান ভাগ্যবতী। এই দিনে আপনাদের কর্ণমূলে কৃষ্ণ নাম প্রবেশ করছে। আপনারা বড় ভাগ্যবান ভাগ্যবতী। নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে আপনারা কৃষ্ণ নাম শ্রবণ করছেন, নিত্যানন্দ মহাপ্রভুর কথা আপনারা শ্রবণ করছেন। এই নিত্যানন্দ প্রভু কে ছিলেন? যার ছেলেবেলার নাম ছিল কুবের, পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। জন্ম 1395 শকাব্দ মাঘী শুক্লা ত্রয়োদশী, বীরভূমের মাটি, তারাপীঠের পাশে। ওমা বাবারা, আমরা কি জানি? বীরভূমে তারাপীঠ জানি সবাই। বীরভূমের নাম করলে আমরা জানি তারাপীঠ, মায়ের মন্দির। কিন্তু আমরা কি জানি, কয়জন জানি যে সেখানে ধাম আছে, এক চক্রা ধাম আছে। এক চক্রা ধামের বর্তমান নাম বীরচন্দ্রপুর। সেখানেই জন্ম নিলেন জ্যোতির্ময় পুরুষ দেব শঙ্কর্ষণ। সেখানেই আমার নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেন। এবার নিত্যানন্দ প্রভুর জন্ম তো হলো, এরপর আসুন আমার গৌর হরি, যিনি এই হরিনাম গোলক বৃন্দাবন থেকে নিয়ে এলেন। সেই যে গৌর হরি, তিনি কবে এসেছিলেন? 1486 খ্রিস্টাব্দ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমায়। এই যে আমরা সকলে মিলে দোল পূর্ণিমা উৎসব পালন করি, দোল খেলি, রং খেলি আমরা। এই যে দোল পূর্ণিমায় আমার গৌর হরি এসেছিলেন,
আগামী ফাল্গুন মাস তো পড়েই গেছে। এই ফাল্গুন মাসে এসেছিলেন আমার গৌর হরি। তাই চলুন আমরা সকলে মিলে তাদের চরণে একবার শরণ নিই। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে হৃদয় হবে। আয় নামেতে জনম সফল হবে। দেখুন, ভগবান যুগে যুগে ভক্তকে বড় ভালোবাসে এবং দুঃখ দিয়েও পরীক্ষা করে যে ভক্ত আমার ভক্ত আমায় ভুলে যায় কিনা। তাই জীবনে যতই দুঃখ আসুক, যত বড়ই দুঃখ আসুক না কেন, ভগবানের নাম কেন ভুলতে নেই। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নাম বিনা কলিযুগে গতি নাহি আর। তো গৌর হরি আজ ভক্ত সঙ্গে খেলা খেলছেন। কি খেলা?